কেন চা ফার্স্ট এইড বক্স নিয়ে আয়। ঈশা মাথা নাড়িয়ে চলে গেল। ঈশা চলে যেতে অলি মায়ের গা ঘেঁষে বাবার পাশে গিয়ে দাঁড়ালো। ঈশা ফার্স্ট এইড আনলে আলবি সেটা নেওয়ার উদ্দেশ্যে হাত বাড়ায়, কিন্তু অলি সো মেরে ঈশার হাত থেকে বক্সটা নিয়ে নিল। ঈশা আর আলভি অবাক হয়ে অলির দিকে তাকায়। বাকিরা কেউ বিষয়টা লক্ষ্য করেনি। অলি নিজের কাপা কাপা হাতে বাবার ক্ষত স্থানে মেডিসিন লাগিয়ে একটা ওয়ান টাইম লাগিয়ে দিল। অলি দু চোখে জল চল করছে। মেয়ের চোখে পানি দেখে লিয়াকত হোসাইন মুখে হাসি টেনে বললেন, আম্মু কাঁদিস কেন? বাবা ঠিকই আছে তো, সামান্য কেটেছে, সেরে যাবে। অলি কয়েকটা বড় সড়ো শ্বাস নিয়ে সাজালো কণ্ঠে আলভির উদ্দেশ্যে বলে উঠলো, আপনি ইচ্ছা করেই আমার বাবাকে আঘাত করেছেন তাই না? অলির কথা শুনে উপস্থিত সবাই অলির দিকে তাকালো। আলভিকে দেখলেই অলির ভয় করছে, কিন্তু বাবার এই অবস্থা দেখে তার মাথা ঠিক নেই। তাছাড়া এতগুলো লোকের সামনে বলেছে, এতগুলো লোকের সামনে আলভি তাকে কিছুই করতে পারবে না। সেই ভরসায় অলি এই কথাটা বলে ফেলেছে। শাহনাজ বেগম তেরে এসে বললেন, এই মেয়ে তুমি কি বলছো? হ্যাঁ, আমার ছেলে তোমার বাবাকে ইচ্ছে করে কেন মারতে যাবে? তোমার বাবার সাথে ওর কিসের শত্রুতা? এইটুকু একটা মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার ছেলের উপর দোষ চাপানোর? অন্য সময় হলে অলি চুপ করে থাকতো, কিন্তু বর্তমানে অলি চুপ করে থাকতে পারলো না। আমাদের সাথে কিসের শত্রুতা এটা আপনার ছেলেকে জিজ্ঞেস করুন, কারণ উনি সেই প্রশ্নের উত্তর খুব ভালো করে দিতে পারবেন। অলি আলভির দিকে তাকালো। অলির চোখ জোড়া পানিতে টুইটুম্বর। সত্যি বলতে আমিও জানতে চাই ওনার সাথে আমাদের এত কিসের শত্রুতা। অলির উচ্চ স্বরের কথাগুলো শুনে শাহনাজ বেগম চোখ কটমট করে অলির দিকে তাকাতে অলি মাথা নিচু করে ফেললো। 15 বছরের মেয়ে হয়ে একটা প্রাপ্তবয়স্ক পুরুষের কাছে তার দেহ বিলিয়ে দিতে হয়েছে। বিলিয়ে দেওয়া বলতে ভুল হবে, এক প্রকার জোর করে নেওয়া হয়েছে। এত ছোট একটা মেয়ে প্রাপ্তবয়স্ক একজন পুরুষের ধাক্কা কিভাবে সামলাবে? শুধু এটাতে থেমে রয়নি, পরদিন আবার তার বাবার মাথায় মারা হয়েছে। আলভি বলল, দেখো তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি বললাম তো ফুলকুড়ি এরকমটা হয়ে গেছে, আমি ইচ্ছা করে করিনি, বিশ্বাস করো, আমাকে ক্ষমা করে দাও। শাহনাজ বেগম বলল, অভি তুই কেন বারবার ক্ষমা চাইছিস? ক্ষমা তো ওই মেয়ের চাওয়া উচিত। কিভাবে বড়দের সামনে চটং করে কথা বলছে। অবশ্য বাবা মায়ের শিক্ষাদানের ঘাটতি থাকলে এরকমটা হওয়াই স্বাভাবিক। এদের মতো মেয়েদের কাছ থেকে ভদ্র ব্যবহার আশা করাটা তো বিলাসিতা। শাহনাজ বেগমের কথা শুনে অলির বাবা মা খুবই কষ্ট পেলেন। হ্যাঁ, তারা তাদের মতো অত বড় লোক নয়, তারা মধ্যবিত্ত, কিন্তু তাই বলে কি তাদের শিক্ষা নিয়ে কথা বলবে? অলি উত্তরে কিছু বলতে চাইলে আসমা বানু সবাইকে অবাক করে দিয়ে অলির গালে চর বসিয়ে দেয়। আকস্মিক এরকম ঘটনা ঘটে যাওয়ায় উপস্থিত সবাই চমকে গেল। অলি গালে হাত দিয়ে কান্না ভরা চোখে মায়ের দিকে তাকায়। এতক্ষণ ধরে আটকে রাখা চোখের পানি এবার বাদ ভেঙে অলির গাল বেয়ে গড়িয়ে পড়লো। তার মা এর আগে শেষ কবে তার গায়ে হাত তুলেছিল সেটা অলির মনে পড়লো না। আসমা বানু অলির হাত চেপে ধরে বলল, অলি আপার কাছে ক্ষমা চা। লিয়াকত হোসাইন কিছু বলতে চাইলে আসমা বানু বাধা দিল। আমার মেয়েকে ক্ষমা চাইতে শিখিয়েছি আমি। অলি ক্ষমা চা তোর আন্টির কাছে। অলি দু হাতে চোখ জোড়া মুছে নিল। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন বলে মায়ের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে অলি দৌড়ে উপরে চলে গেল। আলভির চোখ জোড়া রক্তিম বর্ণ ধারণ করেছে অনেকক্ষণ আগেই। রাগের দুঃখের তার ইচ্ছা করছে ভাঙচুর করতে, কিন্তু সবার সামনে কিছু বলতেও পারছে না। এখন সে কিছু বলতে গেলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। অলি বিছানার সাথে মাথা টেকিয়ে মেঝেতে বসে ফুপিয়ে কাঁদছে। কান্না করার কারণে তার ছোট্ট দেহটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। লিয়াকত হোসাইন মেয়ের পাশে বসে মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন। কাঁদিস কেন আম্মু? বোকা মেয়ে আমার, তোর মাকে তোকে শাসন করতে পারবে না, এতে তো কান্নাকাটি করার কি আছে? অলি নিজের কান্না থামাতে পারছে না। সে কিভাবে বোঝাবে সে শুধু মায়ের হাতে চড় খেয়ে কান্না করছে না, এমন কিছু আছে যেটা সে সবাইকে বলতে চেয়েও বলতে পারছে না। আসমা বানু ধীর পায়ে এসে অলির পাশে বসেই মেঝেতে বসে পড়লেন। মেয়েকে জড়িয়ে ধরে আদুরি গলায় বললেন, কান্না করিস কেন পাগলি? এতটাও জোরে তো মারিনি আমি। মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, এত নরম মনের হলে চলবে? শক্ত হতে শেখ, সবসময় বাবা মা থাকবে না তোর পাশে। মায়ের কথা শুনে অলি কান্নার মাঝে মাকে জড়িয়ে ধরলো। দেখি এদিকে তাকা। আসমা বানু অলির মুখটা হাতের কাছে নিয়ে যেই গালে অলিকে মেরেছিল সেই গালে ঠোঁট জোড়া ছুঁয়ে দিল। আদর করে দিয়েছি, ব্যথা কমে যাবে, আর কান্না করে না। আসমা বানু অলির চোখের জল মুছে দিল। তখনই তার নজর অলির ঠোঁটের উপরে পড়ে। অলির গোলাপি ঠোঁটের মাঝে লালচে দাগগুলো দেখে আসমা বানু চমকে গেলেন। তোর ঠোঁটে কি হয়েছে মা? আমি তো তোকে অতটাও জোরে মারিনি। অলি মুখটা ঘুরিয়ে অন্যদিকে তাকালো। আসলে মা, সকালে ফ্রেশ হওয়ার সময় ওয়াশরুমে কলের সাথে ধাক্কা খেয়েছিলাম, তখন এরকমটা হয়েছে। আসমা বানু বিশ্বাস করে নিলেন। অলিকে অবিশ্বাস করার মতো কিছুই নেই। আলভি একদম চুপচাপ নিজের রুমে বসে আছে। এই হবার ছিল যাকে প্রথম দেখায় এত ভালোবেসে ফেলেছে। তার চোখে তার জন্য ঘৃণা ছাড়া আর কিছুই নেই। অবশ্য তাতে ওর কোনো দোষ নেই। ভেবেছিলাম 18 বছর হওয়া পর্যন্ত অপেক্ষা করব, কিন্তু এখন মনে হচ্ছে আর এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না। রিফাত বলল এখন নাকি আমার ফিলিংস শেষ হয়ে যাবে, কিন্তু শালা আমার ফিলিংস আরো বাড়িয়ে দিয়ে গেল। ওকে একবার পেলে চিন্তা চালিয়ে দেব। আলভির ভাবনার মাঝেই তার বড় মামার ছেলে স্বামী রুমে ঢুকলো। আফি ভাই, এইভাবে মেয়েদের মতো রুমে বসে আছো কেন? ওহো, বুঝেছি, তুমি নিজের রুমটাকে প্রোটেক্ট করছো তাই না? আলফি স্বামীর দিকে বিরক্তিকর চাহনি নিক্ষেপ করলো। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, রুম প্রোটেক্ট করতে যাব কেন? স্বামী হাসলো, প্রোটেক্ট করতে হবে না,
আরে ভাইয়া, বাড়িতে একমাত্র তুমি আলাদা একটা রুম পেয়েছো, বাকিগুলো তো মহিলাদের দখলে। এমনকি আমাদের নিজেদের বাড়িতেই আমাদেরকে আস্ট্রিয়াদের মতো ড্রয়িং রুমে থাকতে হচ্ছে। ভেবে দেখো তো, তিনতলা বাড়িতে কতগুলো রুম, সেখানে আমাদের জায়গা হলো ড্রয়িং রুমে। সামিরের কথাগুলো আলভির ভালো লাগছে না, এমনি তার মন মেজাজ ভালো নেই। তখনই তিশা আরো কয়েকজন ছেলে কাজিনরা মিলে আলভির রুমে ঢুকলো। তারা সামিরকে নিয়ে চলে গেল। সামির আলভিকে যেতে বললে আলফি যেতে রাজি হয় না। বিকেল বেলা আলফি বিছানায় শুয়েছিল, তখনই তার ফোনটা বেজে উঠলো। আলফি ফোনটার দিকে তাকিয়ে দেখলো ফোনটার স্ক্রিন ফেটে গেছে। অবশ্য তার ফোনের স্ক্রিন বেশিরভাগই এরকম থাকে, 19 থেকে 20 হলে সে ফোনটা ধরে আছাড় মারে। সকালের ঘটনার পর উর্মিলাই ফোনটা কুড়িয়ে নিজের কাছে রেখে দিয়েছিল। কিছুক্ষণ আগে আলফিকে দিয়ে গেছে। আলফি ফোনটা হাতে নিয়ে নম্বর না দেখে কলটা রিসিভ করে কানের কাছে ধরলো। অপর পাশ থেকে তার বেস্ট ফ্রেন্ড দিহান বলে উঠলো, কিরে তোর সাথে যেতে পারিনি বলে এইভাবে ভুলে যাবি? দ্যাটস নট ফেয়ার দোস্ত। কতবার কল দিচ্ছি, কেটে দিচ্ছিস কেন? এত রাগ করার কি আছে বলতো? আমি নেই তো কি হয়েছে, রিফাত তো সাথেই আছে তাই না? আলবি শুয়ে থাকা অবস্থাতেই বলল, আমার কোনো বন্ধুর দরকার নেই, ফোন রাখ। বলে দিহানকে কিছু বলার সুযোগ না দিয়ে আলভি নিজেই কল কেটে দিল। অন্যদিকে দিহান কিছুই বুঝলো না, সে তো আলভির মামা বাড়ির যাওয়ার উদ্দেশ্যে ইতিমধ্যেই বাঁচতে উঠেছে। দিহান ব্যাপারটা বোঝার জন্য রিফাতকে কল দিল, কিন্তু রিফাতের ফোন সকাল থেকে রিফাতের ফোন বন্ধ দেখাচ্ছে। দিহান বাসের সিটেই মাথা নেলিয়ে দিয়ে মনে মনে বলল, কি জাদু করছো উর্মিলা আমারে, সারাদিন শুধু তোমাকেই দেখতে ইচ্ছা করে। আই এম কামিং রাগিনী। অলি বিয়ে বাড়িতে এসে 15 বছর বয়সেই নিজের ইজ্জত হারালো। তার বাবার গায়ে আঘাত করা হলো, এমনকি তাদের উপরে আবার আঙুল আসলো। আজকে তিশার গায়ে হলো, তিশা পরনে হলুদ রঙের শাড়ি, সেই সাথে তাজা ফুল দিয়ে তৈরিকৃত গহনা তো আছেই। তিশা বাদে বাকি মেয়েদের পরনে শাড়ির রং লাল। আসমা বানু রান্নাঘরে বসে নিজের বোনের সাথে হাতে হাতে কাজকর্ম এগিয়ে দিচ্ছেন। অলি নিজেদের রুমের খাটের এক কোণে বসে আছে, সামনে শাড়ি সহ বাকি প্রয়োজনীয় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। অলি ঘাপটি মেরে বসে আছে। মেয়েটি যেন সবার আচরণে ধীরে ধীরে জড়বস্তুতে পরিণত হচ্ছে। খাওয়া দাওয়া ঠিক মতো করছে না। আসমা বানুও অলির দিকে ততটা খেয়াল নিতে পারছে না, যার ফলস্বরূপ অলির মনে মাঝে মাঝে অদ্ভুত খেয়াল আসছে। এই যেমন এখন অলি বারবার সিলিং ফ্যানের দিকে তাকাচ্ছে। আমার কি সত্যি বেঁচে থাকা উচিত? অলি মাথা চাকিয়ে পুনরায় হাঁটুতে মুখ গুজলো। অন্যদিকে আলভি সন্ধ্যার পর থেকে অলির সাথে কথা বলার সুযোগ করছে, কিন্তু বাড়ি ভর্তি লোকজনের মাঝে সেই সুযোগটা হয়ে উঠছে না। আলভি বুঝতে পেরেছে তাকে অলির সাথে কথা বলার পরই একটা সিদ্ধান্ত নিতে হবে। এভাবে চুপচাপ বসে থেকে সময় নষ্ট করা কোনো মানেই হয় না। অলি বাচ্চা মেয়ে, এসবের মাঝে সে কতটা মানসিক অশান্তিতে আসছে ভাবতে আলভির অনুশোচনা আরো বেড়ে যায়। আলভি উকি চুকি মেরে দেখলো অলি রুমে একাই হাঁটুতে মুখ গুজে বসে আছে। সে রুমে ঢুকতেই যাবে, তার আগে দেখতে পায় অপর পাশ থেকে ঈশা আর উর্মিলা এদিকে আসছে। আলভি তড়িৎ গতিতে উল্টো দিকে ঘুরে চলে যায়। ঈশা আর উর্মিলা রুমে এসে অলিকে বসে থাকতে দেখে সেদিকে এগিয়ে যায়। অলির কোমরের নিচে ছড়িয়ে থাকা চুলগুলো আজ বাঁধনহারা এলোমেলো। অন্য সময় অলি চুলগুলোকে খুবই যত্ন করে বেঁধে রাখে, ঈশা কখনোই এলোমেলো থাকতে দেখেনি। তবে হঠাৎ কি হলো মেয়েটার? ঈশা অলির মাথায় হাত রাখতেই অলি মুখ তুলে চাইলো। অলির মুখটা দেখে ঈশা থমকে গেল। অলির মুখটা আজকে অন্য দিনের তুলনায় বড্ড বেশি মায়াবী লাগছে। ঈশাকে দেখা মাত্রই অলি নিজের গায়ের ওড়না ঠিক করতে লাগলো। কি হয়েছে বনু, তুই কেন এভাবে বসে আছিস? বল না আমাকে তোর কি হয়েছে। উর্মিলা, বল না আমাকে তোর কি হয়েছে। উর্মিলা অলির সামনে বসে বলে উঠলো, অলি তুমি সকালের ব্যাপারটার জন্য মন খারাপ করে আছো তাই না? প্লিজ তুমি মন খারাপ করো না। দেখলে তো মা আমার সাথে কেমন ব্যবহার করছিল। আসলে আমার মা আমার ভাইকে খুব ভালোবাসে, তাই সবসময় নিজের ছেলের পক্ষেই নেয়। তার সামনে তো ভাইয়ার সাথে মজাও করা যায় না, তাহলে তেরে এসে কান মুলে দেয়, আর নয়তো ধমকে ধমকে একাকার করে দেয়। আমার তো মাঝে মাঝে মনেই হয় যে আমাকে তারা করিয়ে এনেছিল। যদিও বাবা আমাকে বেশি ভালোবাসে, বাবা কালকে আসবে, তখন আমি মায়ের নামে বাবার কাছে নালিশ করব। তাদের দুজনের কথায় অলি কোনো প্রকার রেসপন্স করলো না, শুধু এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইল। ঈশা বলে উঠলো, অলি কথা বলছিস না কেন? উর্মিলা চিন্তিত কণ্ঠে বলে উঠলো, ওর মনে হয় শরীর ভালো নেই। ঈশা তুই বরং ওর মাকে ডেকে আন যা। ঈশা মাথা নাড়িয়ে যাওয়ার জন্য ঘুরতে অলি বলে উঠলো, তোমরা বাইরে অপেক্ষা করো, আমি 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে বের হচ্ছি। ঈশা জিজ্ঞেস করলো, তুই শাড়ি পরতে পারবি? আমি শাড়ি পরতে পারি। ঈশা কথা বাড়লো না, এমনিতেই দেরি হয়ে গেছে। আচ্ছা আমরা বাইরে অপেক্ষা করছি, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। ঈশা আর উর্মিলা বাইরে বের হতেই অলি দরজা লাগিয়ে দিল। তারপর শাড়িটা নিয়ে পরতে লাগলো। সে নিচের গায়ে ওড়নাটা সরিয়ে ঘাড়ে আর গলায় থাকা কামড়ের টাইপগুলো বেশি করে ফাউন্ডেশন মেরে দিল। তার দৃষ্টি নির্লিপ্ত, যেন সবকিছুই স্বাভাবিক আছে। অলি মনে মনে বলল, আমি চাই না আমার নেওয়া একটা ভুল সিদ্ধান্তের জন্য আমার বাবা মাকে লোকে আজে বাজে কথা বলার সুযোগ পেয়ে যায়। আমাকে বেঁচে থাকতে হবে, আমার নিজের বাবা মার জন্য বেঁচে থাকতে হবে। অলি চোখে কাজল পরে নিল। সে যদিও সচরাচর লিপস্টিক ইউজ করে না, তবে ঠোঁটের দাগগুলো লুকানোর জন্য অলি ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক দিল।
চুলগুলো পিঠের উপরে সরিয়ে দিল। আর তো সে চুল বাঁধবে না। দিকে আলভি দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে। না, এভাবে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, কিছু একটা করি। ভাবতে আলভি একটা বড় শ্বাস নিল। স্বভাবতই এক হাত প্যান্টের পকেটে দিয়ে ঈশা আর উর্মিলার দিকে এগিয়ে গেল। তোরা এখানে দাঁড়িয়ে আসিস, আর ওইখানে ফাংশনের ওখানে সবাই তোদেরকে খোঁজাখুঁজি করছে। ঈশা আর উর্মিলা একবার আলভির দিকে তাকিয়ে তারপর একে অপরের দিকে তাকালো। আলভি কিছু একটা ভেবে বলে উঠলো, ওইখানে সবাইকে চকলেট দেওয়া হচ্ছে, তাই তোদেরকে খুঁজছে। আর একটু পরে গেলে আমার মনে হয় না যে তোদের ভাগ্যে চকলেট জুটবে। আলভির কথা শুনে ঈশা আর উর্মিলা এক মুহূর্ত না ভেবে ছুটে চললো। আলভি একটা ঢোক গিলে বড় শ্বাস নিল। নার্ভাসনেসের ঠেলায় কিছুক্ষণ ঘাড় আর কান চুলকাতে লাগলো। এদিক সেদিক তাকিয়ে দরজায় নক করতেই যাবে, তার আগে দরজা খুলে যায়। অলি রুমের বাইরে পা রাখা মাত্রই শক্তপোক্ত কিছু একটার সাথে ধাক্কা খেলো। প্রকুশকে মাথা উঁচু করে আলভির দিকে তাকাতেই সাথে সাথে 2 পা পিছিয়ে যায়। অলি কিছু বোঝে ওটার আগে আলভি রুমে ঢুকে অলিকে ঘুরিয়ে দরজার সাথে চেপে ধরে। অলি চিৎকার দেওয়ার উদ্দেশ্যে মুখ খুলতেই অলভি উপরন্ত না পেয়ে অলির মুখ চেপে ধরে। অলি ডাগর ডাগর নয়নে আলভির দিকে তাকিয়ে আছে। আলভি এক হাতে দরজাটা লক করে অলির দিকে তাকালো। অলির চোখ পানি দেখে আলভির কেমন যেন পাগল পাগল লাগছে। অলি আলভিকে এত কাছ থেকে দেখে তার গত রাতের কথা মনে পড়েছে।